সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর মডেল কোশ্চেন পেপার 5। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে? সমমোলার, অর্থাৎ এদের যে মোলালিটি রয়েছে এগুলো সমান, দুটো সল্ট দেওয়া আছে আর হিমাঙ্ক দেওয়া আছে প্রথমটির। তাহলে আমরা ইকুয়েশন আমরা জানি ডেল টি এফ সমান সমান আই কে এফ ইন্টু এম। মোলালিটি যেহেতু সমান, তো আমি 1 ধরে নিই। এবার ডেল টি এফ এর মান দেওয়া আছে -1.5, মাইনাসটা না নিয়ে আমরা 1.5 নিই, কারণ 0 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি মাইনাস প্লাসই হয়ে যাচ্ছে। এবং আই ইনিশিয়াল এর জন্য আই কত আসছে 2, এবং কে এফ এর মান কত আসবে তাহলে? তো কে এফ এর মান আমার আসবে হলো 1.5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, পয়েন্ট আসলো 0 হলো 3 5 15, 5 2 10, 3/4, অর্থাৎ 0.75, তাই না? এবার পরে ইকুয়েশন আমরা পুট করব, সেটা Na2SO4 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? Na2SO4 মানে সোডিয়াম সালফেট যদি ভাঙা যায় তাহলে পাচ্ছি হলো Na প্লাস, 2 গুণ Na প্লাস, এবং SO4 2 মাইনাস, অর্থাৎ সালফেট পাওয়া যায়। এখানে I ইজ ইকুয়াল টু হলো তোমার 3। তাহলে ইকুয়েশন যদি হয় ডেল টি এফ সমান সমান I কে এফ ইন্টু এম। তো মোলাল যেহেতু 1 বলেছে, তো মোলাল 1 নিয়ে নিলাম। তো ডেল টি এফ এর মান বের করতে হবে। তো ডেল টি এফ ইজিক্যাল টু আই এর মান হলো 3, আর কে এফ এর মান আমার 0.75 বেরোলো। গুণা করে দিলে আসবে 2.25 ডিগ্রি সেন্টিগ্রেড, 2.25 মাইনাস। নেক্সট বলেছে কোনো দ্রাব্যের সমমোলার গারত্বের প্রকৃত দ্রবণ এবং কোলরীয় দ্রবণের অভিস্রবণ চাপ কার উপর বেশি? দেখো, অভিস্রবণ চাপ পাই একটা কলিগেটিভ ধর্ম। কি ধর্ম? কলিগেটিভ ধর্ম, মানে সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ ধর্ম। এবার কলিগেটিভ ধর্মের ক্ষেত্রে কি হয় বলো তো? যার কণা সংখ্যা বৃদ্ধি পাবে, দ্রাব্য কণা সংখ্যা বৃদ্ধি পাবে, তার অভিস্রবণ চাপটা বৃদ্ধি হবে। ঠিক আছে, কোলোডীয় দ্রবণের দিক থেকে যদি ধরি, কোলোডীয় দ্রবণে দ্রাব্যের কণাগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে, নিচের দিকে থিতিয়ে পড়ার পর পুঞ্জীভূত হয়ে বড় কণা উৎপন্ন করে, বুঝতে পারলা? অর্থাৎ কোলোডীয় দ্রবণে যদি কথা বলি আমরা, কোলোডীয় দ্রবণের ক্ষেত্রে যদি বলি, কণাগুলো কি হয়? কণাগুলো কি হয়? নিচের দিকে থিতিয়ে পড়ে, থিতিয়ে পড়ে কি হয়? একটা বড় কণা উৎপন্ন করে, পুঞ্জীভূত হয়, এক কথায় পুঞ্জীভূত হয়ে একটা বড় কণা তৈরি করে। কি তৈরি করে? বড় কণা তৈরি করে। তো বড় কণা তৈরি করার ফলে, বড় কণা তৈরি করার ফলে এদের কণার সংখ্যা কি হয়ে যায়? কণা সংখ্যা কি হয়ে যায়? কণার সংখ্যা কি হয়ে যায়? কণার সংখ্যা কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়, বুঝতে পারলা? তো যার কারণে দ্রাব্যের কণার সংখ্যা কমে গেল প্রকৃত দ্রবণের তুলনায়, তা প্রকৃত বহিঃস্থিত চাপ বেশি হয়ে গেল, তাই না? একদম। এই যে তোর লাইন তো ছিল না, তো ওই যে এতগুলা জিরক্স হলো, 4টা, এদিকে তো 2টা ছিল, 3টা। ঠিক আছে, কত হলো কাকা? নেক্সট দিন এসে দিস, ঠিক আছে? মানে এখন এখন গরিব শরীর মানুষ ভাই, টাকা নেই আমাদের, দিয়ে দিস আমার পরে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। 2 নাম্বার স্লাইডে দেখো কি বলেছে। বলেছে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করতে হবে তোমাদেরকে, আমি হেল্প করে দিচ্ছি। দেখো কি বলেছে। বলা হয়েছে তোমার বলেছে কার্বন ডাইসালফাইড আর অ্যাসিটোন এত পরিমাণে মিশ্রিত করে একটা দ্রবণের পরিকল্পিত বাষ্পচাপ এত বেরোলো, সমস্তটাতেই আবার সিএস টু এবং অ্যাসিটোনকেই আমি আর কি বাষ্পচাপ আছে। তাহলে তো সেই ক্ষেত্রে কোন জিনিসটা আর কি ঠিকঠাক হবে বলে মনে হচ্ছে? দ্রবণটি কি রাউল্টের সূত্র মেনে চলবে? দ্রবণে সিএস টু অণুগুলি আন্তঃআণবিক বল এবং বিশুদ্ধ সিএস টু বিশুদ্ধ সিএস3 এর তুলনায় আর কি পরস্পরের আন্তঃআণবিক বল অপেক্ষা কম হয়। দ্রবণটি ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, যার জন্য ডেল এইচ মিক্স 0 হয়। দেখো, রাউল্টের সূত্র তো মেনে চলছে না এক্ষেত্রে। আমার যে জিনিসটা আর কি ঠিকছে সেটা হলো বি নাম্বার। কেন বলো তো? এবার আমি যদি রাউল্টের সূত্র দিকে যাই, রাউল্টের সূত্রের বাষ্পচাপ কি হয়? বাষ্পচাপের উপাদান কার মধ্যে থাকার কথা বলো তো? দেখো, এই দেখ, বাষ্পচাপের উপাদান বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপের মানের অবস্থায় থাকার কথা, অর্থাৎ 332 থেকে 515 টরের মাঝে। কিন্তু পরীক্ষালব্ধ মান কত আছে? 645 টন। উপাদান দুটির বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপের থেকে অনেক বেশি হয়, যার কারণে এটা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। পজিটিভ ডেভিয়েশন এখানে আছে ঋণাত্মক
কিন্তু ধনাত্মক বিচ্যুতির ফলে এদের মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, যেটা দুর্বল হয়ে যায়, আর যার কারণে এটা কি হয়ে যায়, আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে যায়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। বলেছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকের বাষ্পচাপ পি নট, ভালো কথা, ওই দ্রাবকে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য নির্দিষ্ট পরিমাণে দ্রবীভূত হয় কি হয়েছে, দ্রবণের ওই উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ কত কত দাঁড়িয়েছে, 0.9 দাঁড়িয়েছে। তাহলে সেক্ষেত্রে দ্রবণের দ্রাবকের মূল লবের 10 গুণ হবে, কি হবে সেটা আর কি বের করতে হবে। চলো আমরা আগে ইকুয়েশনটা আগে লিখি, ঠিক আছে। ইকুয়েশনটা কি হয়, দেখো এটা আমি নিচে দিয়ে, হ্যাঁ, ইকুয়েশনটা কি হয় আমরা জানি, পি নট ইন্টু কাই, আমি সাফিক্সে এ দিয়ে বোঝাচ্ছি হলো দ্রাবকের মূল ভগ্নাংশ, ঠিক আছে। দ্রাবকের মূল ভগ্নাংশ বোঝানোর জন্য আমি কায়ে নিব, মূল ভগ্নাংশ, ঠিক আছে, কায়ে। আসলে তো তোমরা জানি, এটা জানো যে পি নট মাইনাস পি বাটে পি নট, है কি না, ইজ ইকুয়াল টু কাই এ, है কি না। হ্যাঁ, তো এবার এখানে যেটার মান দেওয়া আছে সেটা আমরা জানি যে পি এর মান দেওয়া আছে 0.9 পি নট, আর পি নটটা রয়েছে, আমরা এখান থেকে তাহলে দ্রাবকের মূল ভগ্নাংশ পেয়ে যাব। দ্রাবকের মূল ভগ্নাংশ দাঁড়ালো আমার 0.9, দ্রাবকের মূল ভগ্নাংশ আমাদের দাঁড়ালো কত, 0.9, খুব ভালো কথা। তাহলে আমরা দ্রাব্যের মূল ভগ্নাংশ বের করতে পারবো, আমরা জানি দ্রাবক প্লাস আর দ্রাব্য মূল ভগ্নাংশ আর দ্রাবকের মূল ভগ্নাংশ 1 হয়, তাহলে সেক্ষেত্রে দ্রাব্যের মূল ভগ্নাংশ বের করতে গেলে 1 থেকে আমরা 0.9 বিয়োগ করে দেবো, তাই না। তাহলে আমাদের দাঁড়ালো 0.1। ওকে, এবার আমরা জানি যেটা বের করতে হবে আমাদের সেটা কি, যে আমরা এটা 0.9টাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, মানে মূল ভগ্নাংশকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না। মূল ভগ্নাংশ মানে কাই টুকে এইভাবে লিখতে পারি, কাই ওয়ান সরি, তাহলে কত লেখা যায় 0.1। আর ঠিক তেমনি অপরটাতে কাই বি এন মানে এন বি এন এ প্লাস এন বি, এটাকে আমরা কি লিখতে পারি, 0.1 লিখতে পারি। এবার এটা যদি অনুপাত করে দিই তাহলে এন এ, কারণ এন এ বি তো কেটে যাবে, তো এন এ ডিভাইডেড বাই এন এ বি, তাহলে উত্তর আসবে 0.9 ডিভাইডেড বাই 0.1, 9 কাটা, তাহলে 9:1, তাই না। তাহলে আমরা লিখতে পারি, বা ওয়ানটাকে যে ই করে অনুপাত তো চাইনি, তাহলে আমরা লিখতে পারি এন এ 9 × 9 বি, অর্থাৎ এই দিয়ে আমি বুঝিয়েছিলাম দ্রাবকের মূল ভগ্নাংশ দ্রাব্যের মূল ভগ্নাংশের কত, 9 গুণ। তাহলে দ্রাবকের মূল ভগ্নাংশ দ্রাব্যের 9 গুণ, অপশন বি। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, 3 তো না সরি, 5 নম্বর কোশ্চেন। বলেছে 0.6 গ্রাম ইউরিয়া, ইউরিয়া তো সংকেত জানো তো, নাচো না, তাই না। ওকে, 1000 গ্রাম জলে দ্রবীভূত করলে জলটি 512 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করে। যদি অন্য একটি পাত্রে 1000 গ্রাম জলে 0.9 গ্রাম গ্লুকোজ, যার আণবিক ভর 182 পরিবর্তে আণবিক ভর মূলত 180, এবং 171 গ্রাম সুক্রোজ, যার আণবিক ভর 342 একত্রে দ্রবীভূত করা হয়, দ্রবণটির স্ফুটন কত, দ্রবণটি ফুটবে কত, তাই না। আচ্ছা আচ্ছা, চলো করা যাক তাহলে। তাহলে আমরা যেহেতু ইউরিয়া দিয়েছে, তাহলে ইউরিয়ার ক্ষেত্রে যার সংকেত হলো নাচো না, NH2CONH2, এর ক্ষেত্রে এর মোল সংখ্যা বের করবো, তাই না। এর মোল সংখ্যা বের করি আগে, মোল সংখ্যা। তো মোল সংখ্যা কিভাবে বের হবে, মোল সংখ্যা জানি প্রদত্ত ভর কত দেওয়া আছে, কি দেওয়া আছে, হ্যাঁ 0.6, আর আণবিক ভর হলো তোমার কত হয়, 60 হয়, তাহলে এর মোল দাঁড়ালো 0.01, ঠিক আছে। আর এটি কত ইয়ে আছে, 1000 গ্রাম জলে, ঠিক আছে, 1000 গ্রাম জলে আছে। ওকে, ভালো কথা। তাহলে আমরা ডেল টিপি বের করে নিই। ডেল টিপি মানে কি, দ্রবণের দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক, তাই তো আমরা জানি, হ্যাঁ কি না, আমরা জানি কিনা। তাহলে আমরা একদম ডাইরেক্ট লিখে নিই, সূত্র তোমাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য লিখলাম। তো ডাইরেক্ট যদি আমরা লিখি, দ্রবণের স্ফুটনাঙ্ক কত দেওয়া আছে, 100.512 থেকে আমরা 100 ডিগ্রি বিয়োগ করবো, তাহলে সেক্ষেত্রে আসবে 512 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালো কথা। এবার ডেল টিভির যে ইকুয়েশনটা সেটা আমরা বসাবো, ডেল টিভি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। ওকে, তো ডেল টিভির মান হলো 0.512 কেবি, 0.01, এক্ষেত্রে কেবির মান কত দাঁড়ালো, ঠিক আছে, 15 পয়েন্ট এত। এবার কার জন্য বের করবো, গ্লুকোজের জন্য,
এবার এটা তো হয়ে গেল, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এটা কার জন্য বের করবো? গ্লুকোজের জন্য। আমরা বের করি গ্লুকোজের জন্য। গ্লুকোজের কি করব? আমরা মোল বের করব। দেখো গ্লুকোজের ভর দেওয়া আছে 0.9, আর আণবিক ভর হলো 180, তো এর আনা আছে 0.005, ঠিক আছে। আর একটা আছে হলো সুক্রোজ, তাই না? সুক্রোজের মোল বের করব, তো সেক্ষেত্রে আসবে এর প্রদত্ত ভর দেওয়া আছে কত? 1.71 ডিভাইডেড বাই কত রে? 100, না 100 না, 342, হ্যাঁ একদম 342। এটা যদি করি তাহলে আসবে আমাদের কত কত কত, 0.005, এটাও সেমই আসবে, ঠিক আছে। এবার কি করব? অ্যাড করে দেবো, তাই না? দ্রাব্যের মোল সংখ্যা অ্যাড করে দিই। দ্রাব্যের মোল সংখ্যা, মোল সংখ্যা অ্যাড করে দিই। দ্রাব্যের মোল সংখ্যা যদি অ্যাড করি তাহলে কি দাঁড়ালো? আহ, এটা যদি অ্যাড করি তাহলে 0.01 আসতেছে, তাই তো? তাহলে নতুন মোলালিটি কত? আমাদের নতুন মোলালিটি দাঁড়ালো হলো 0.01, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। তাহলে আগের কত ছিল? আগে ছিল হলো তোমার 15.2, আর এখন দাঁড়ালো হলো 0.1। তাহলে ডেল টি এফ কেভি ইন্টু এম, তো ডেল টি এফ ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। তাহলে এটা যদি গুণা করে দিই মানে 0.01 ইন্টু 15.2, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে তোমার হলো অপশন বি, তাই না? অপশন এই তো বি আসার কথা। এর কাছাকাছি আসবে, হ্যাঁ এর কাছাকাছি যাবে, প্রায় এর কাছাকাছি যাবে, ঠিক আছে। কারণ এর যদি অ্যান্সার করো তাহলে কাছাকাছি ওই জিনিসটা যেতে পারে। ওকে, নেক্সট বলেছে 1 ml 10% ইনিশিয়াল দ্রবণে আহ, আহ, কি বলে দ্রবণ যোগে 10 ml গোল্ড সল্টকে কি বলেছে? তঞ্চন রোধ করতে 0.25 স্টার্চ প্রয়োজন। ভালো কথা। তো তো স্টার্চের স্বর্ণ সংখ্যা আছে, দেখো স্টার্চের স্বর্ণ সংখ্যা বের করার জন্য, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে স্বর্ণ সংখ্যা সম্পর্কে জানতে হবে। স্বর্ণ সংখ্যা আগের দিন করেছি, যে গোল্ড সল্টকে তঞ্চিত হওয়া রোধ করার জন্য যত মিলিগ্রাম আর কি সংরক্ষক কোলেট, কি সংরক্ষক কোলেট ব্যবহার করা হয়, সেই সংখ্যাটাই কি আমরা বলবো হলো স্বর্ণ সংখ্যা, তাই না? আশা করি। এবার এখানে একটা কালারের ব্যাপার ছিল, সেই কালারটা দাও নি। এখানে দেখো রোধ করার জন্য কাকে ব্যবহার করা হয়েছে? স্টার্চকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। কোন কোন গোল্ড সল্টকে? 10 ml গোল্ড সল্টকে। তাহলে আমরা এমএল কে কি নিয়ে যাবো? এমএল মিলিগ্রামে নিয়ে যাবো, তাই না? এমএল কে নিয়ে যাবো কিসায়? মিলিগ্রামে। তাহলে কত আসবে আমাদের? 1000 মিলিগ্রাম। তাহলে এটাকে জাস্ট আমরা কি করে দেবো? গুণা করে দেবো, কত দিয়ে? এত দিয়ে। তা হয়ে গেল, অ্যান্সার আসবে আমাদের 25 মিলিগ্রাম। নেক্সট বলেছে কোন ঘটনার জন্য কোলেটটি থিতিয়ে পড়ে না? ব্রাউনীয় গতির জন্য। ব্রাউনীয় গতি বলতে কি বোঝায়? যে কণাগুলো ইতস্তত আর কি ঘোরাফেরা, এক কথায় যে অভিকর্ষের বিপরীত দিকে কাজ করবে এরা, এটা তৃতীয় পড়ে না, আর উপরের দিকেই থাকে, আর অসম সংঘর্ষ হয়, ঠিক আছে। চলো নেক্সট, 4 নাম্বার। আচ্ছা, লিওফিলিক কোলয়েড তেল, তেলে জল জাতীয় ইমালশন রক্ষক কোলেড, অ্যাসিটিয়েটেড কোলয়েড। আচ্ছা আচ্ছা, কোলয়েড বানানগুলো একটু হয়ে গেছে, দেখে নিও, কোনো সমস্যা নেই। রক্ষক কোলেড আমাদের জিলেটিন আছে, তা আমরা কারণ হলো ইয়েতে ইউজ করা হয়, আইসক্রিমে ব্যবহার করা হয় রক্ষক কোলেড, ঠিক আছে। আর লিওফিবিক হলো তোমার হলো ডিমের ভিতরে আছে, সেটা হলো অ্যালবুমিন। আর তেলে জল বুঝতে পারতেছো, মাখন। আর বাদ দিকে হলো অ্যাসিটেটেড কোলেড সোডিয়াম স্টিয়ারেট, C17H5COO Na। এটাতে আবার মিশেল তৈরি হয়, পৃষ্ঠতলের রসায়নের মধ্যে রয়েছিল। আচ্ছা নেক্সট, তারপর নিচের কোনটিতে পিপি বন্ধন রয়েছে? ঠিক আছে, পিপি বন্ধন রয়েছে, তার অপশনটা আমাকে বের করতে হবে। তাদের জন্য আর কি তোমাদের স্ট্রাকচার জানতে লাগবে। P4O6 এর স্ট্রাকচার কি, P4O10 এর স্ট্রাকচার কি। দেখো দেখো, তিনটে পিকে এরকম করে মাঝ বরাবর লিখবা। মাঝ বরাবর লেখার পর ওটাকে লিঙ্ক করিয়ে দিব অক্সিজেনের সাথে। আচ্ছা, লিঙ্ক করিয়ে দিলাম, এটাকেও লিঙ্ক করিয়ে দিলাম। লিঙ্ক করানোর পর মাঝ বরাবর একটা ব্রিজেড অক্সিজেনের মাধ্যমে যুক্ত করলাম, তাহলে এটা হয়ে গেল P4O6 সম্ভবত। দেখো তিনটা আর তিনটা, হ্যাঁ P4, এটা P4O6 আঁকালাম এন, ঠিক আছে, P4O6টা আঁকালাম, ভালো কথা। এবার পরেরটা যদি করা হয় P4O10, তো P4O10 একদম সেমই থাকবে, শুধুমাত্র প্রত্যেকটা পি এর সাথে একটা আরেকটা করে অক্সিজেন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে কিনা? P4O10 এর কথা বলতেছি, একটা করে অক্সিজেন দিবা অসমযোজী বন্ধনে, মানে কোঅর্ডিনেট বন্ডে, বুঝতে পারলে, আবদ্ধ হয়ে যাবে। বুঝলা কি বুঝলা না?
তো এক্ষেত্রে পিপি বন্ধনটা কোথায় দেওয়া যেতে পারে? এবার কথাটা হলো যে আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি, দেখো এখানে পিপি বন্ধন সরাসরি নেই আর কি, ঠিক আছে। P4O7 P4O8 পারক্স বন্ধন আসে, বুঝতে পারলা? তা পিওপি বন্ধন আসে বেশিরভাগ। তো এখানে পিপি বন্ধনটা আর কি নাই বললেই চলে, পিপি বন্ধন তো আমি দেখতে পাচ্ছি না, হয়তো তাহলে কোশ্চেন ভুলে, হয়তো আমার তো কোশ্চেনটা টাইপিং করতে আমার ভুল হয়েছে, ওই বাদ নেই। চলো নেক্সট। নিম্নোক্ত 15 নম্বর গ্রুপের মধ্যে কোনটি ক্ষারকীয়তা সব থেকে কম? আমরা জানি যত গ্রুপ বরাবর আপ টু ডাউন যাব ক্ষারকীয়তা তত হ্রাস পায়। কি হয়? হ্রাস পায়। তাহলে হলো নানা পাটেকার, ঐশ্বরিয়া সব, বিন্দাস। তাহলে বিসমাতের ক্ষারকীয়তা সব থেকে কম, বুঝতে পারলা? ক্ষারকীয়তা সব থেকে কম হবে। এবার এদের আমাদের কি জানতে লাগবে? এদের আগে স্ট্রাকচার জানতে লাগবে। আচ্ছা আচ্ছা, আইসিএল এর মানে আইসিএল দিয়ে তো মনে রাখতে লাগবে আইপিএল, তাই না? আইপিএল স্ট্রেট বাউন্ডারি, হ্যাঁ কি না? তো আইসিএল এর যে স্ট্রাকচারটা কেমন হয়? আইসিএল এর স্ট্রাকচারটা আমাকে বানাতে হবে, রৈখিক টাইপের হয় আইসিএল। তাহলে রৈখিক জিনিসটা যেমন দেখতে কেমন হয়, যদি জিনিসটা তুমি আঁকাতে তো পারবা আশা করি, তোমাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু তাও তোমরা বাড়িতে একটু চেষ্টা করলে আরো ভালো লাগবে আমার। আমাকে ব্যাচে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আর সিএলএফ থ্রি কি হবে? তিনটা সিএল তিন কোণায় থাকবে এবং দুটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে, তাই কি না? তো যার কারণে হাইব্রিডাইজেশনটা কেমন হবে? আচ্ছা আমি করে দিচ্ছি ওটা। সিএলএফ থ্রি এর হাইব্রিডেশন দাঁড়াবে আমাদের sp3d। আর sp3d আর কারণে তারপর 3 একে 4 5, অর্থাৎ জেড আসলে তোমার 5 এবং লোন পেয়ার আসবে আমার 2, ঠিক আছে। তাহলে সিএল 4f, এদিকে এফ, দেন এফ, কটা এফ? তিনটা, এদিকে লোন পেয়ার আর এদিকে লোন পেয়ার। তো এদিকে টি শেপ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? টি শেপ, একের সি। তারপর বাদ বাকিগুলো করে নিও ভাই, আশা করি পারবে। নেক্সট। ক্লোরিন মেশানো জলে নীল লিটমাস দিলে লাল হয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে বর্ণহীন হয়ে যায়, আর ক্লোরিন জল তীব্র জারক পদার্থ হয়। তোমাকে এটা প্রমাণ করতে হবে। দেখো ক্লোরিন যখন আমরা জলের সাথে মিশাই, এটা তুমি জানো যে ক্লোরিনের বিরঞ্জন ধর্ম রয়েছে, ওরা উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। এই হাইপোক্লোরাস অ্যাসিড আবার কিসে বিয়োজিত হয় জানো? জাইমান অক্সিজেনে। আর এই যখন কোনো রঙিন বস্তুর সংস্পর্শে আসে তখন ওটাকে বিরঞ্জিত করে দেয়, হ্যাঁ কি না? তার মানে একদম সঠিক জিনিস বলেছে যে ক্লোরিন যখন জলে মিশে নীল লিটমাসকে লাল করে দেয়, কিছুক্ষণের মধ্যে একদম বর্ণহীন হয়ে যায়, একদম সঠিক। আর এটা তীব্র জারক পদার্থ, একদম জারক। আর এটা অক্সিডেশনের সাইন, জানো তো। নেক্সট। কই 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 হ্যাঁ, বলছে নিম্নোক্ত কোন অ্যানায়ন জোড়ায় দুটি অ্যানায়নকে এসএস বন্ধন বর্তমান, ঠিক আছে। এবার এটা নিয়ে তোমাদের একটু আলোচনা করা উচিত যে যখনই না তুমি টোটকা হিসেবে লিখতে পারো যে যখনই তুমি অক্সিজেন সংখ্যা একটু বেশি দেখতে পাবে, যেমন ধরো অক্সিজেন রয়েছে তোমার 7, অক্সিজেনে তোমার 8, তখন না যে কোনো মলিকিউলের মধ্যে পারক্স বন্ধনটা একটু বেশি দেখা যায়, মানে ব্রিজ হেড অক্সিজেন হিসেবে থাকে, বুঝতে পারলা? বুঝলে কি বুঝলে না? মানে সরাসরি এস এস বন্ধন খুবই কম থাকে, এস ও এস আর নয়তো এস ও এস, এরকম বন্ধন থাকবে। আর এই ক্ষেত্রে এটা থাকে। আর উত্তরে যে এস এস বন্ধন, তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে পড়ে থাকলো এটাও হচ্ছে না, তাহলে অপশন থাকলে এটা। নেক্সট। এক্স এফ 4 আদ্র বিশ্লেষণে কি হয়? দারুণ কোশ্চেন, যে এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এক্স এফ 4 যখন আদ্র বিশ্লেষিত হয় তখন উৎপন্ন হয় XeO3, মেন এটাই, যে জেনন ট্রাইঅক্সাইড। এই যখন আদ্র বিশেষ হয় জেনন ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, দারুণ একটা কোশ্চেন, ঠিক আছে। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হয়, মানে জারণ আর বিজারণ একই সাথে ঘটে। নেক্সট হচ্ছে 2 মিথাইল বিউটেনকে মনোক্লোরেশন করলে সর্বমোট কত আইসোমেরিজম কাঠামোর সংখ্যাটা উৎপন্ন হয় তোমাদের মতে? দেখো, উত্তর তো দিয়ে দিয়েছে 6টি, গঠনগত আছে তো তোমার হলো 8টা, আর স্টেরিও আছে তোমার হলো তোমার কয়টা? 6টা। তাহলে ঠিক আছে। এখন যদি তোমার মানে করতো সর্বমোট চাইছে, তো সর্বমোট 6টায় আছে, গঠনগত 4, আর এদিকে সর্বমোট কত আছে? একটা। তাহলে আরো আরো যদি ভাবে তুমি বলতে চাও, মানে আমি যদি ডিটেলে তোমাকে বলি, অপটিক্যাল আছে তোমার হলো 2টো, একারেল থাকবে একটা, কারেল থাকবে হলো 2টো, আর একারেল আরো আরেকটা রূপ আছে, সর্বমোট তোমার 6টা। কটা থাকবে মোট? 6টা থাকবে। নেক্সট। বলছে অ্যালকিল ক্লোরাইড আদ্র বিশ্লেষণের বেগ NaI এর উপস্থিতিতে বৃদ্ধি পায়।
আই মাইনাস এক দ্বারা উৎকৃষ্ট নিউক্লিওফাইল ও লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। প্রথমটার ব্যাখ্যাটা আমি তো বলে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়টা তোমার জানা উচিত যে আই হলো সব থেকে ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে। এবার অ্যালকিল ক্লোরাইডের ওপর এনএআই দিলে এটা কি বিক্রিয়া করে, এরা হলো SN2 বিক্রিয়া করে। কি করে? SN2 মানে ব্যাক সাইড অ্যাটাক করবে এটা। তো ব্যাক সাইড অ্যাটাকের কারণে আই মাইনাস সি এর মাইনাস অতি দ্রুত প্রতিস্থাপিত করবে। একটা চমৎকার নিউক্লিওফাইল এটা, আর সহজেই হলো তোমার অ্যালকোহল পাবো, ঠিক আছে। একে হ্যালাইড বিনিময় অনুঘটনও বলা হয়। তাহলে প্রথম সঠিক, আর সঠিক ব্যাখ্যাও দিয়েছে। নেক্সট, নিচের কোনটি AgNO3 সাথে বিক্রিয়া করে সহজে অদক্ষেপ দেয়? দেখো, AgNO3 সাথে যারা বিক্রিয়া করে তারা মেনলি উৎপন্ন করে কার্বোক্যাটায়ন। অ্যালাইল ক্লোরাইড যখন আর কি তোমার AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে রেজোনেন্সের মাধ্যমে অত্যন্ত দুস্থির টাইপের হয়। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি হয়, এটি অত্যন্ত দ্রুত রূপারি সিলভার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, মানে সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে AgCl উৎপন্ন হয়। অর্থাৎ ভিনাইল এবং অ্যালাইল ক্লোরাইডের ক্ষেত্রে আংশিক দ্বিবন্ধন চরিত্রের জন্য বন্ধন সহজে ভাঙে না। তাহলে উত্তর হবে অ্যালাইল ক্লোরাইড। কি উৎপন্ন হবে? অ্যালাইল ক্লোরাইড। অর্থাৎ ক্লোরিনটা অন্যদিকে যদি এরা দেখো, অন্যদিকে এরা হলো ভিনাইল ক্লোরাইডে কি আছে? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। এরা ডাইরেক্টলি রেজোনেন্সের মধ্যে যাচ্ছে, যার কারণে এরা হলো পদক্ষেপ দিবেন। ক্লোরোবেনজিন হলো রেজোনেন্সে যাচ্ছে। তাহলে অপশন আমাদের ভিনাইল ক্লোরাইডই থাকলো, সরি ভিনাইল বলেছি, অ্যালাইল ক্লোরাইডই থাকলো, এটা তো না। নেক্সট, শুষ্ক ইথারের মাধ্যমে ব্রোমোবেনজিন, মিথাইল ক্লোরাইড এবং ধাতব সোডিয়াম কি বিক্রিয়া করবে? দেখো, এটা তো তোমাদের জানা উচিত। মিথাইল ক্লোরাইড বলতে হলো CH3Cl এবং তার সাথে দিয়েছিল ব্রোমোবেনজিন, তাই না? ব্রোমোবেনজিন। আর হচ্ছে যদি ধাতব সোডিয়াম হয় তাহলে আমাদের উৎপন্ন হবে ফিটিক বিক্রিয়া। বাইফিনাল তো হচ্ছে না, ইথেন তো হবে না, জাইলিনও হবে না, উৎপন্ন হচ্ছে টোলুইন। কি হবে? উৎপন্ন হবে কি হবে? টোলুইন হবে। উর্জ ফিটিক বিক্রিয়া। যদি ফিটিক হতো দেন বাইফিনাইল, আর উর্জ ফিটিকে একটা ফিনাইল একটা অ্যালকিল গ্রুপ। সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? বেঞ্জিন হেক্সাক্লোরাইড। দেখো, বেঞ্জিনের প্রত্যেকটা যে হাইড্রোজেন আছে, এক একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার যে এক একটা হাত আছে, সেই সব প্রত্যেকটা হাতে কি থাকবে? ক্লোরিন থাকবে, তাই না? তো এটা এক প্রকার দ্রুত বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশন, 6টা ক্লোরিনে যুক্ত হয়ে যায়, আর এটাকে গ্যামাক্সিনও বলে। নেক্সট, কোন তরলটি ঘরের উষ্ণতায় লুকাস বিক্রিয়ার সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে? লুকাস বিক্রিয়ার সাথে তাৎক্ষণিক রিয়াকশন করে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে তোমাকে 3 ডিগ্রি অ্যালকোহল খুঁজতে হবে। প্রোপান 1 অল হবে না, প্রোপান 2 অল হবে না, 2 মিথাইল প্রোপান 2 অল, হ্যাঁ এটা 3 ডিগ্রি। নেক্সট, কোনটির সাথে আইডোফর্ম বিক্রিয়া সারা দেয়? আইডোফর্ম বিক্রিয়া সারা দেওয়ার জন্য মেনলি তোমার জানতে লাগবে CH3C ডবল বন্ড O, এই যে কিটোমিথাইল গ্রুপ থাকতে লাগবে, আর নয়তো এটাকে হাইড্রোজেন হিসেবে ভেঙে দিয়ে CH3CH OH গ্রুপটা থাকবে। এই যে আমি দেখতে পাচ্ছি এটা হবে, আর এটা হলো মিথাইল। অ্যালকোহলের মধ্যে মিথাইল আর কি আইডোফর্ম বিক্রিয়া করে, তাহলে অপশন A আর D হবে। নেক্সট, মনোসাইটারাইড অপেক্ষা ডাই এবং মনোসাইটারাইড বলতে মনোস্যাকারাইড অপেক্ষা ডাই এবং ট্রাইস্যাকারাইডের দ্রাব্যতা বেশি হয়। সোডিয়াম ফেনঅক্সাইড ফেস মিষ্টির উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে উত্তপ্ত করে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে এবং পটাশিয়াম ফেনঅক্সাইড মুক্ত প্যারাহাইড্রক্সি বেঞ্জয়েড অ্যাসিড উৎপন্ন করে। আরে ভাই, প্রথমটাই তো ভুল দিয়ে দিয়েছে। মনোস্যাকারাইড তো আদ্র বিশ্লেষিত হয় না, তাই না? সরি, মনোস্যাকারাইড তো আদ্র বিশুদ্ধ হয় না, ঠিক ঠিক। ডাইস্যাকারাইড বেশি আদ্র বিশুদ্ধ হয়, কারণ দ্রাব্যতা বেশি, ওরা আর কি বিভিন্ন বিভিন্ন মনোস্যাকারাইড উৎপন্ন করে একদম। কারণ মনোস্যাকারাইডের আণবিক ওজন কম আছে, আর ট্রাইস্যাকারাইড অপেক্ষা যে বেশি জলে দ্রবণীয়, জলে দ্রবীয় অণু। আর এটা হলো যেহেতু মনোস্যাকারাইড এরা উৎপন্ন করে, এদের আণবিক ভরটা একটু বেশি আর এর আণবিক ভরটা কম, তাহলে এই হলো বেশি আর কি জলে দ্রবীভূত হবে। মনোস্যাকারাইডের আণবিক ভর কম, তার জন্য বেশি দ্রবীভূত হবে, আর ট্রাইস্যাকারাইডের আণবিক ভর বেশি, তাই কম দ্রবীভূত হবে। তাই প্রথমটাই আর কি ভুল, প্রথমটাই ভুল। সোডিয়াম ফেনঅক্সাইডকে ফেস মিষ্টির উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলে স্যালিসিলিক অ্যাসিড উৎপন্ন, এটা হলো কোলবেন স্মিথ বিক্রিয়া। কোলবেন স্মিথ বিক্রিয়া একদম ঠিক, কোলবেন স্মিথ বিক্রিয়া মানে পরেরটা সত্যি। তাহলে উত্তর হবে তোমার অপশন সি। নেক্সট, কোনটি ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে 2,4,3 ডাই ব্রোমোফিনল উৎপন্ন করে? ভাই, এটা উৎপন্ন হবে আমাদের সবগুলাই উৎপন্ন করে, ব্রোমিন জলের সাথে সবাই রিয়াকশন করে, ব্রোমিন জলের সাথে সবাই রিয়াকশন করে, সব কটি। ঘন হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে C6H5CH2I এবং মিথনল উৎপন্ন হয়, আর বিক্রিয়াটা SN1 এ হয়। আর কেন্দ্রীয় পরমাণু আছে কার্বোহাইড্রেট আর মিথাইল ক্যাটায়নের তুলনায় অনেক বেশি সুস্থিত হয়। দেখো ব্যাপারটা, এই যে তোমার রয়েছে তোমার বেনজিন, তার উপর CH3O CH3 যে রয়েছে, এরা হলো হ্যালোজেন অ্যাসিড, অর্থাৎ HI বা HBr যার কথাই বলো,
ওরা এর সাথে রিয়াকশন করে মানে প্রোটনেশন করে, এক কথা H প্লাস ট্রান্সফার করে। তো প্রোটনেশন করেন একটা কার্বোক্যাটায়ন তৈরি করে, আর এই কার্বোক্যাটায়নটা রেজোনেন্সের মাধ্যমে সুস্থিতি লাভ করে। আর রেজোনেন্স মানে SN2, সরি SN1, রেজোনেন্স মানে SN1। আর সব থেকে ভালো আর কি লিভিং গ্রুপ হিসেবে আয়োডিন আসে, আয়োডিন যুক্ত হয়ে যায়। আর তার ফলে অবশিষ্ট অংশ থেকে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। তার প্রথম আর দ্বিতীয়টা সঠিক, তার ব্যাখ্যাটা ভালো। আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ পরস্পরের কি? অ্যানোমার। পরস্পরের কি? অ্যানোমার। অ্যানোমার মানে বুঝো তো, এক নম্বর কার্বনে যে উল্টা পাল্টা আর কি বিন্যাসের কারণে এই সমস্ত ঘটনা, তার জন্য অ্যানোমার বলে। নেক্সট, কোন স্যাকারাইডটি ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না? দেখো, ফেলিং দ্রবণকে বিজারিত করে হলো শুধুমাত্র ডাইস্যাকারাইডের মধ্যে একজনের রয়েছে সুক্রোজ। সুক্রোজ বাদ দিয়ে যতগুলো আছে, যেমন ল্যাকটোজ আছে, মল্টোজ আছে, সবগুলো হলো বিজারিত করতে পারে। তারপর প্রোলিন অপটিক্যালি সক্রিয় অ্যামাইনো অ্যাসিড, যার প্রোটিন গঠনের অংশগ্রহণ করে। আর ডিন্যাচুরেশনের ফলে প্রোটিনের প্রাইমারি গঠনে কোনো পরিবর্তন হয় না, একদম সঠিক। ডিন্যাচুরেশন বলতে যে দুধ থেকে দই, এই সমস্ত জিনিসের, ঠিক আছে, একদম সঠিক কথা। হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, টার্সিয়ারি গঠন নষ্ট হয়, প্রাইমারি গঠন নষ্ট হয় না। টার্সিয়ারি গঠন নষ্ট হয়, প্রাইমারি না, টার্সিয়ারি গঠন। ভালো কোশ্চেন, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ডিন্যাচুরেশনের ফলে প্রোটিনের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কোন কাঠামোর আর কি পরিবর্তন হয়? 3 ডিগ্রি কাঠামোর পরিবর্তন হয়, 2 ডিগ্রি কাঠামোর, সরি 1 ডিগ্রি কাঠামোর পরিবর্তন হয় না। নেক্সট, কোনটি গ্লোবুলার প্রোটিন? আমাদের একটাই রয়েছে, অ্যালবুমিন। নেক্সট, নিউক্লিওটাইডের বলছে সুগার অণুর কোন কোন কার্বন হচ্ছে নাইট্রোজেনের ফসফেট বেস যুক্ত হয়? এটা তো বায়োলজিতেও পড়েছো। 5 নম্বর কার্বন আর 1 নম্বর কার্বন, 1' and 5'। নিচের কোনটি প্রাকৃতিক রবারের পলিমার কার্টনকে সিস পলি আইসোপ্রিনকে হলো প্রাকৃতিক পলিমার বলা হয়। সিস পলি আইসোপ্রিনকে প্রাকৃতিক পলিমার বলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা, বাই বাই।